ডিবিসি নিউজ নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ মামুন। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। ফিরছি আলোচনায়। আমাদের সাথে যেহেতু উপস্থিত আছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি, আমরা একটু জানতে চাইব ইউএন সফর নিয়ে এবং আমরা ডিবিসি আজকে একটি আমরা নিউজ করেছি যেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এবার জাতিসংঘের সফরে 6টি উল্লেখযোগ্য অর্জন নিয়ে। আজাদ মজুমদার, আপনার কাছ থেকে একটু শুনতে চাই এই 6টি উল্লেখযোগ্য অর্জন। সবচেয়ে বড় উল্লেখযোগ্য অর্জন আমাদের যে জাতীয় ঐক্য, যেটা ন্যাশনাল ইউনিটি, সেটা ডেমনস্ট্রেট করা। আমাদের দেশে যেহেতু আমরা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি এবং ডেমোক্রেটিক একটা ট্রানজিশন আমাদের হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনের আগে আমাদের দেশকে ঘিরে বিভিন্ন ধরনের প্রচারণা, প্রপাগান্ডা বহির্বিশ্বে চালানো হচ্ছে। তো এগুলোর বিপরীতে আমরা জাতি হিসাবে যে ঐক্যবদ্ধ আছি সেটা ডেমনস্ট্রেট করা, এটা আমাদের জন্য খুব জরুরি ছিল। আমরা সেটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে, আমাদের জাতীয় ঐক্যটা বিশ্বের সামনে তুলে ধরা। পাশাপাশি যে ইন্টারন্যাশনাল এঙ্গেজমেন্ট, যেটা গ্লোবালি বিভিন্ন দেশের সাথে আমাদের যে এঙ্গেজমেন্টগুলো, এই এঙ্গেজমেন্টগুলো আমাদের দেশের এই মুহূর্তের বাস্তবতায় খুবই প্রয়োজন। কারণ গ্লোবাল একটা সাপোর্ট আমাদের ডেমোক্রেসির জন্য, আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য জরুরি, এবং সেই সাপোর্টটা যাতে বজায় থাকে সেটার জন্য আমাদের যারা গ্লোবাল পার্টনার আছে বা বন্ধু রাষ্ট্র আছে তাদের সাথে সম্পর্কগুলো ঝালিয়ে নেওয়া, তাদের সাথে আলোচনা করা, এগুলো একটা বড় সাফল্য। তাছাড়া কিছু কিছু দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক নিয়ে অগ্রগতি হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বলতে বিশেষ করে পূর্ব ইউরোপের দুটি দেশ কসোভো এবং আলবেনিয়া, তাদের সরকার প্রধানদের সাথে সভা হয়েছে। এই দুটো সভা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে কসোভো এবং আলবেনিয়া এমনকি দেশ, কিন্তু বাস্তবে আসলে এই দুটো দেশেরই ইকোনমিক গ্রোয়িং এবং তাদের ম্যান পাওয়ার ব্যাপক শর্টেজ আছে। কারণ তাদের দেশের নিজেদের যে জনসংখ্যা, তাদের নিজেদের জনসংখ্যা ইউরোপের অনেক অন্যান্য দেশে চলে যাচ্ছে ভালো ভালো সুযোগ নিয়ে, যে কারণে তারা তাদের শ্রম খাত আছে, সেবা খাতেও তাদের জনসংখ্যার ঘাটতি আছে। এরকম একটা প্রেক্ষাপটে ওই দুইটা দেশই আসলে বাংলাদেশের সরকার প্রধানের সাথে নিজ আগ্রহে বা নিজ উদ্যোগে এই মিটিং গুলো করেছে। এবং সেখানে এমন আলোচনা হয়েছে, কারণ আলবেনিয়ার ক্ষেত্রে যেমন যে মিটিংটা হয়েছে আমি নিজে উপস্থিত ছিলাম, সেখানে আলবেনিয়ার প্রেসিডেন্ট উনি বলেছেন যে বাংলাদেশের তো আলবেনিয়ায় কোনো ভিসা সেন্টার নেই, ভিসার জন্য ভারত যেতে হয়। কিন্তু ওনাদের জনসংখ্যা এখন এমন ভাবে ডাইনামিক্সটা চেঞ্জ হচ্ছে, ওনাদের দ্রুত দরকার, এবং ওনারা বলেছেন যে বাংলাদেশিদের জন্য প্রয়োজনে ওনারা ই ভিসা চালু করবেন, তারপরে ওনারা বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আগ্রহী। তো এই বিষয়ে এই সরকার প্রধানের সাথে মিটিং এ আলোচনাগুলো শুরু হলো, এবং এটা এখন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আলোচনাগুলো এগিয়ে নেবে। এবং ইউরোপের এই দুটো দেশে যদি আমরা জনশক্তি রপ্তানি শুরু করতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা বড় অগ্রগতি হবে। এটা একটা অর্থনৈতিক দিক থেকে যদি আপনি চিন্তা করেন, এটা একটা বিষয় আছে। রোহিঙ্গাদের নিয়ে যে ইন্টারন্যাশনাল কনফারেন্সটা হয়েছে, সেটাও আমি মনে করি যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই ধরনের সম্মেলনগুলোতে সাধারণত ট্যাঞ্জিবল প্রগ্রেস খুব কম থাকে। সব প্রগ্রেস গুলা পরবর্তীতে যখন ফলো আপ হয় তখনই প্রগ্রেস গুলো হয়। কিন্তু এই রোহিঙ্গাদের কনফারেন্সে আমরা সরাসরি দেখেছি প্রায় $86 মিলিয়ন মতো অর্থ সাহায্যের প্রতিশ্রুতি এসেছে দুটো বড় দেশ থেকে। পাশাপাশি এই যে রোহিঙ্গা ক্রাইসিস, এটা রুট ক্রস নিয়ে বিশ্বের প্রায় 70টা দেশের সংস্থার প্রধান এবং মন্ত্রী পর্যায়ে, সরকার প্রধান পর্যায়ে এখানে আলোচনা হয়েছে, এবং এটার সমাধান কিভাবে বের করা যায় তারা এটা নিয়ে আলোচনা করেছে। একটা জিনিস জাতিসংঘ সাধারণ পরিষদে বলা হয়েছে যে অনেকে মনে করছেন যে অনেকে আশা করেছিলেন যে এই সম্মেলনটা দিয়ে, রোহিঙ্গা কনফারেন্সটা দিয়ে রোহিঙ্গা সমস্যার শেষটা খুঁজে বের করবে, কিন্তু ওখানে আলোচনাটা হয়েছে আসলে এই সমস্যার সমাধানের শুরুটা অন্তত এখান থেকে হবে, এরকম একটা আলোচনা হয়েছে। আমি নিজে উপস্থিত থেকে সেখানে আলোচনা শুনে যেটা আমার আমার ব্যক্তিগত উপলব্ধি। তো এই যে আন্তর্জাতিক ফোরামে এই এই সমস্যাগুলো আলোচনা হয়েছে, এগুলা একটা আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা অগ্রগতি। পাশাপাশি আমাদের রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, এই যে এই স্বার্থগুলো এখানে আলোচনার ফলে এটা আমাদের স্বার্থ সুরক্ষার জন্য আমরা আমাদের কথাগুলো বলতে পেরেছি। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যে শীর্ষ যে অধিকার গ্রুপগুলো আছে
তাদের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। আপনি জানেন যে অন্য দেশে অন্য সময় আমরা দেখেছি যে অধিকার কর্মী যারা আছে বা অধিকার গ্রুপগুলোকে সরকার পক্ষ সাধারণত এড়িয়ে চলে, কারণ সরকার পক্ষগুলো সবসময় অধিকারের আলোচনা যখন আসে তখন তারা আসলে থাকে হলো ব্যাকফুটে। কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি এই মিটিংটাতে উনি স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সহযোগিতার আহ্বান সহযোগিতার অঙ্গীকার করেছেন, তাদেরকে বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন। কারণ মানবাধিকারকে সমুন্নত রাখা, মানুষের অধিকারকে সমুন্নত রাখা, এটা এই সরকারের একটা অন্যতম অঙ্গীকার। এবং সেটার জন্য রাইটস গ্রুপগুলোর সাথে নিয়মিত যোগাযোগটা যে জরুরি সেটা উনি উপলব্ধি করেছেন। এবং এই যোগাযোগটা একসাথে সেখানে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ক্যান্ডি ফাউন্ডেশন, এরকম এই যে শীর্ষ মানবাধিকার সংস্থাগুলো তাদের সাথে একটা প্ল্যাটফর্মে এসে আলোচনা করে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা, সামনের নির্বাচনকালীন সময়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যাতে সমুন্নত থাকে এই জন্য তাদেরকে উনি ভিজিট করার আহ্বান জানিয়েছেন। ইত্যাদি অনেক ধরনের প্রগ্রেসই আছে। এগুলা তো আপনার, আমি বললাম যে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠকগুলো, এছাড়া উপদেষ্টা পর্যায়ে অনেকগুলো সাইড ইভেন্ট হয়েছে, যে সাইড ইভেন্ট গুলোতে তারা উপদেষ্টারা তাদের কাউন্টার পার্ট যারা আছেন তাদের সাথে আলোচনা করেছেন, আলোচনা করে অনেকগুলো প্রগ্রেস এখানে হয়েছে। আপনার কাছে আমার 3টা প্রশ্ন। এক, আপনি ন্যাশনাল ইউনিটির কথা বলছিলেন জাতিসংঘে, যেখানে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন আপনাদের সাথে, ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ছিলেন জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকেই ছিলেন। মানে এই যে সবাই একত্রিত গেলেন, এটাই কি ন্যাশনাল ইউনিটি? না, এটা তো যেহেতু এনারা বাংলাদেশের একটা সিংহভাগ আহ, জনগণের প্রতিনিধিত্ব করেন, বা বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি আর জামাত এই মুহূর্তে বাংলাদেশের শীর্ষ দুইটা রাজনৈতিক দল, তো তাদের উপস্থিতি মানে হচ্ছে যে আমাদের বড় মোটা দাগে এটা একটা এক ধরনের জাতীয় ঐক্যের আহ, প্রতীক, বা জাতীয় ঐক্যের কি বলবো প্রদর্শনী, আমরা এটা বলতেই পারি। আচ্ছা, জাতীয় ঐক্যের প্রদর্শনী। আপনি বলছিলেন যে নির্বাচনে নিয়ে, ঐক্য নিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা দেশ বিদেশে হচ্ছিল, কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আজকে বিএনপির পক্ষ থেকে কথা বলা হয়েছে যে আগামী নির্বাচন বানচাল করতে যে শক্তি বা ষড়যন্ত্র করছে তার পক্ষেই জামায়াত। এটা ওনাদের রাজনৈতিক বক্তব্য। ওনারা এই যখন রাজনীতি করবেন তখন ওনারা আহ, রাজনৈতিক প্রতিপক্ষকে তাদের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দেবেন, রাজনৈতিক কৌশল সাজাবেন, তাদেরকে পরস্পরকে রাজনীতিতে আউট থিঙ্কিং করার একটা বিষয় আছে, আউট স্মার্ট করার একটা বিষয় আছে, আউট প্ল্যান করার একটা বিষয় আছে। তো এইগুলো তো রাজনীতিতে খুব স্বাভাবিক প্রক্রিয়া। আমরা তো আমাদের জাতীয় ঐক্য হচ্ছে জাতীয় স্বার্থে, কিন্তু ওনাদের রাজনৈতিক স্বার্থে, দলীয় স্বার্থে ওনারা দলীয় বক্তব্য দিবেন, দলীয় অবস্থান পরিষ্কার করবেন। যাদেরকে ওনারা দলীয়ভাবে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করেন তাদের রাজনৈতিক অবস্থানের যে দুর্বলতা সেগুলো চিহ্নিত করে কথা বলবেন। এগুলো খুব স্বাভাবিক। আমরা মনে করি যে এই স্বাভাবিক প্রক্রিয়াটা বরং চালু থাকা উচিত। এটা থাকলেই আমাদের গণতন্ত্র বিকশিত হবে। আচ্ছা, আমরা একটু ডক্টর আবদুল্লাহ মামুনের কাছে। আবদুল্লাহ মামুন, আমরা শুনছিলাম সি এর ইউএন ট্যুর নিয়ে উপপ্রেস সচিবের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম। ন্যাশনাল ইউনিটির কথা বলছিলেন, যেহেতু এখানে সব রাজনৈতিক দলের নেতারা ছিলেন সিএ ট্যুরের সাথে। রোহিঙ্গা কনফারেন্সের কথা জানাচ্ছিলেন আজাদ মজুমদার, কিন্তু সেই ন্যাশনাল ইউনিটি যখন আমরা ইউএন কনফারেন্সে গ্লোবালি যখন আমরা প্রেজেন্ট করলাম, কিন্তু দেশে ফিরেই আবার বিএনপি জামাতের দ্বিমুখী অবস্থান। না, এটা একটা আমি বলবো যে প্রফেসর ইউনূসের একটা সফলতা বটে, সব দলকে উনি নিয়ে গেছেন এবং ন্যাশনাল ইউনিটি আমাদের আন্তর্জাতিক মঞ্চে এই মুহূর্তে, আমি যেহেতু আমরা একটা প্রতিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে ছিল এবং এই সবকে নিয়ে যাওয়াকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং আর একটি জায়গা হচ্ছে যে আপনার এখানে আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল ন্যাশনাল ইউনিটির ক্ষেত্রে, যদিও জামাত কাছে বিএনপি অনেক স্টেটমেন্ট দিল জামাত, বাট সব দলের উপস্থিতিতেই কিন্তু বলা হয়েছে যে উনি কনফার্ম করেছেন, দেশে যেমন উনি নিশ্চিত করেছিলেন, বিদেশের মঞ্চে দাঁড়িয়ে জাতিসংঘের অধিবেশনে সবাইকে নিশ্চিত করেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, ওনার রিফর্ম এজেন্ডা তুলে ধরছেন। তো সেদিকে আমি মনে করি যে সবার উপস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো এক ধরনের ন্যাশনাল কনসেনসাস, ইভেন নির্বাচনের ক্ষেত্রেও সেটা আমরা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পেরেছি। আজাদ ভাইয়ের কথার সাথে একটু আমি যোগ করি রোহিঙ্গা ইস্যুতে। আসলে আমি ব্যক্তিগত ছিল যে রোহিঙ্গা ইস্যু নিয়ে উনি আগের থেকেই কাজ করবেন, এই ধরনের সম্মেলন বা যোগাযোগটা বাড়াবেন। দুঃখজনক হলে সত্য যে শেষের দিকে হলে উনি এটা করেছেন এবং এটা এখন
দুঃখজনক এই কারণে বললাম যে আগের থেকে আমরা আশা করেছিলাম যে এখানে একটা কূটনৈতিক সফলতা উনি দেখাবেন। আর্গুয়েবলি এই মুহূর্তে আমাদের পোস্টার ম্যান বাংলাদেশে। সো আমরা আশা করছিলাম যে উনি রোহিঙ্গা ইস্যুটাকে আরো সিরিয়াসলি নেবেন, আরো আন্তর্জাতিক অঙ্গনে এটাকে তুলে ধরার চেষ্টা করবেন এবং সমস্যার সমাধানের দিকে যাবেন। কিন্তু আপনি যেটা বললেন তারপরে মন্দের ভালো হচ্ছে, যেটা শুরু হলো, অনেকগুলো দেশ অংশগ্রহণ করেছে আমরা শুনেছি। প্রবলেম হচ্ছে মেজর প্লেয়ার গুলোর সাথে যদি এই ইস্যুটাতে ডিসকাশনে না এনগেজ হওয়া যায় নেক্সট 4-5 মাসে, ক্ষেত্রে যে আমরা জানি যে মূলত জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং একেবারে নতুন করে নিয়ে আসা যে আলোচনা পিয়ার পদ্ধতির জামাত নিয়ে আসলো, সেটা নিয়েই মূলত এখন যে কথাটা হচ্ছে যে যারা ষড়যন্ত্র করছে বানচালের, সেই প্রসঙ্গটা হয়তো বা সালাউদ্দিন সাহেব বলেছেন। তবে এটা ঠিক যে আমরা যখন একটা বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণের ভাবনায় ছিলাম এবং সেই পথের মধ্যে আমরা ছিলাম, তখন আলোচনার টেবিল থেকে সরে গিয়ে কয়েকটি রাজনৈতিক দলের যে রাজপথে আন্দোলন, অথবা আমরা অনেকে এটাকে গণতন্ত্রের একটা বিউটি বা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখতে চাই। কিন্তু আমরা যে রাজনীতির পথ অতিক্রম করেছি, যেখানে আমরা দেখেছি যে রাজনীতির নামে অপরাজনীতি, রাস্তার মধ্যে যুদ্ধ বিগ্রহ, মারামারি, হরতাল, সেখান থেকে বেরিয়ে আমরা আসলে, আমার মনে হয় আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের ঘটনা খুবই কম যে 30টি রাজনৈতিক দল একসাথে বসে জাতীয় বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করছিল এবং প্রায় 800-এরও অধিক রিফর্ম এজেন্ডা নিয়ে কাজ করছিল। তার মধ্যে অবশ্যই মেজর কিছু এজেন্ডা যেগুলো সংবিধানের সাথে সংযুক্ত, সেটার বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে আমরা ছিলাম। কিন্তু হঠাৎ করে যখন এই আন্দোলনে গেলাম, আমি মনে করি যে ওই সংস্কৃতির যে বিনির্মাণের আমরা চেষ্টা করছিলাম, তাতে একটা প্রতিবন্ধকতা এবং এই সংস্কৃতির প্রক্রিয়াটা পুরোপুরি ব্যর্থ হয় কিনা এবং সে দায়িত্ব কার ঘাড়ে গিয়ে বর্তায়, সেটাও কিন্তু একটা প্রশ্ন। ওজন্য হয়তো বা ওই নির্বাচন বানচাল বা ষড়যন্ত্রের কথাটি এসছে। জি, আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণ একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান অব ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ফিরছি আলোচনায়। আব্দুল্লাহ মামুন, আপনার কাছে একটু জানতে চাই, বিএনপি নেতা রিজভী আজকে একটা কথা বলেছেন, সেটা বলছে দল অনুগত প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। শুনতে পাইনি, একটু যদি আবার বলেন। দল অনুগত প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এই দাবি বিএনপি নেতা রিজভী রুহুল কবির রিজভী। না, একটা আলোচনা কিন্তু ছিল যে এটা আমাদের সম্প্রতি যে তথ্য উপদেষ্টা, ওনার কথা তো এসছে যে বিএনপি এবং জামাতের মধ্যে ভাগাভাগি, এবং পরবর্তীতে যেটা আমরা আরো একটু বেশি শুনেছি যে যদিও তার বক্তব্য একরকম ছিল, কিন্তু বাস্তবতার নিরিখে জেনেছি যে অথবা প্রশাসনের অনেকেই যারা একটি রাজনৈতিক দলের কথা উনি বলেছেন যে তাদের পছন্দের মানুষ বা তারা বিভিন্ন জায়গায় বসিয়েছে বা বসাচ্ছে। সমস্যাটা হচ্ছে যে আলোচনাটা করেছিলেন মাহফুজ, যে ফেসিবাদের পতনের পরে কোনো না কোনো একটি অংশ বা কাউকে না কাউকে নিয়ে প্রশাসন চালাতে হবে। আমার যেটা অনুরোধ থাকবে সরকারের কাছে, যে যারা একেবারে দলকানা বা দলের নিবেদিত প্রাণ বা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এরকম কাউকে আমরা প্রশাসনে বা নির্বাচন যখন অনুষ্ঠিত হবে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট পদগুলোতে দেখতে চাই। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, যে অনেকে ফেসিবাদের সাথে যুক্ত ছিলেন বা কারো রাজনৈতিক আদর্শ বিএনপির সঙ্গে বা কারো জামাতের সঙ্গে থাকতে পারে, বাট আমরা দেখতে চাই যে নির্বাচন পরিচালনার সাথে অন্তত যারা যুক্ত থাকবে, এই কাজটি সম্ভবত আগামী 1 থেকে 2 মাসের মধ্যে হতে হবে। সেটা নিশ্চিত করা যে যারা দলের সাথে সরাসরি যুক্ত বা যাদের ব্যাকগ্রাউন্ড এরকম আছে, তাদেরকে নির্বাচনের দায়িত্ব থেকে দূরে রাখা। জি, আজাদ মজুমদার, আপনার কাছে একটু জানতে চাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, বাংলাদেশ নির্বাচন দেখতে পারবে ফেব্রুয়ারিতে। কতটুকু সুষ্ঠু নির্বাচন হবে? আমি এই প্রশ্নটা আপনাকে আগেও করেছিলাম, আজকেও করছি, কারণ পলিটিক্যাল লিডারদের বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট আসলে আমাদেরকে একটু ভাবিয়ে তোলে সুষ্ঠু নির্বাচনটার ক্ষেত্রে। ভাবনাটা জরুরি, আপনাদের এই ভাবাটা প্রয়োজন, কারণ সবাই যদি ভাবা বন্ধ করে দেয় তাহলে তো আসলে সুষ্ঠু নির্বাচন হবে না। যাতে সুষ্ঠু নির্বাচন হয় এবং সুষ্ঠু নির্বাচন এটা এনশিওর করার জন্য যত ধরনের স্টেক হোল্ডার আছে, সরকার অবশ্যই একটা বড় ভূমিকা রাখতে হবে সরকারকে, কিন্তু সরকারের পাশাপাশি রাজনৈতিক দল, মিডিয়া, আমাদের জনগণ, আপামর জনসাধারণ প্রত্যেকেরই আসলে স্বতঃস্ফূর্ত ভূমিকা এবং সহযোগিতা প্রয়োজন একটা সুষ্ঠু নির্বাচন
আয়োজনের জন্য সবাই যার যার জায়গা থেকে যদি ভাবে এবং এ বিষয়ে এগিয়ে আসে, তাহলে আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আচ্ছা, এই জুলাই সনদ নিয়ে এটি দেখা যাচ্ছে যে সব দল আসলে এখন ঐক্যমতে পৌঁছাতে পারছেন না। এইটা যদি পিছিয়ে যায় কোনো কারণে, তাহলে জাতীয় নির্বাচনের কি প্রভাব পড়বে কিনা? আজাদ মজুমদার। জুলাই সনদ নিয়ে ঐক্যমতের কোনো সমস্যা নেই তো। আমরা তো দেখছি যে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ঐক্যমতের একটা আলোচনা চলছে। সনদ তো কি হবে সেটা মোটামুটি সব দল এগ্রি করেছে, এবং এটা যাদের সামনে প্রস্তাবিত হয়েছে। এখন কোনো দল যদি স্বাক্ষর নাও করে বা সব দল মিলে যদি এটা থেকে বিরত থাকে, তাহলেও আমি বলতে কোনো অসুবিধা দেখছি না। কারণ এটা অলরেডি এক ধরনের পলিটিক্যাল কমিটমেন্ট রাজনৈতিক দলগুলো করেছে যখন জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে, এবং সেখানে প্রত্যেকে কার কি ভূমিকা ছিল, কে কি চেয়েছে, সেটা সরাসরি জাতীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছে, সবাই দেখেছেন। এবং এখন যদি কেউ সবাই মিলে স্বাক্ষর করে তাহলে ভালো, এবং বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ঐক্যমত্য যদি হয় তাহলে এটা অবশ্যই ভালো। আর যদি এটা একেবারে ডেড এন্ডে এসে যায়, কোনো স্বাক্ষরও না হয়, বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে যদি ঐক্যমত্য না হয়, তাহলেও কোনো কোনো অসুবিধা নেই। প্রত্যেকের ভূমিকা জনগণের সামনে পরিষ্কার। রাজনৈতিক দলগুলো তাদের যার যার অবস্থান নিয়ে জনগণের কাছে যাবে, জনগণের রায় দেবে, ঠিক করবে আসলে এটা কি হবে। এটা নিয়ে এত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ দেখি না আমি। জি, আমরা আপনার কাছে একটু জানতে চাই, আপনি ওই যে রোহিঙ্গা কনফারেন্স নিয়ে একটু জানতে চাই যে শুরু হলো, আসলে এই রোহিঙ্গাদেরকে আসলে মানে এখন যে সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, আদতে কি রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব, আজাদ মজুমদার? আপনার সবগুলো আসলে প্রশ্নই একটু এক ধরনের হাইপোথেসিস নির্ভর। এগুলো এইসব হাইপোথেসিস কোনো জবাব দেওয়া যায় না। রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব কি সম্ভব না, এটা তো সময় বলে দেবে। কিন্তু ফেরত পাঠানোর প্রক্রিয়াটা বা চেষ্টাটা আমাদের সবসময় চালু রাখতে হবে। কারণ রোহিঙ্গাদের ফেরত পাঠানো এটা শুধুমাত্র বাংলাদেশের উপর নির্ভর করে না, এটা মায়ানমারের পরিস্থিতির উপর নির্ভর করে। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে সহযোগিতা করে, এতগুলো লোককে ফেরত পাঠাতে গেলে সেটার জন্য একটা আন্তর্জাতিক ঐক্যমত্য দরকার, এক ধরনের অ্যাসিস্ট্যান্স প্রয়োজন তাদেরকে সেখানে নিয়ে যাওয়া, সেখানে রিহ্যাবিলিটেট করা, এবং তাদের যে ডিজায়ার গুলো আছে, সেফ অ্যান্ড ডিগনিফাইড রিটার্ন, এইগুলো এই কন্ডিশন গুলো ফুলফিল হওয়া, এগুলো একটা অনেক জটিল প্রক্রিয়া। এখন আমি আপনাকে এখানে বলে দিলাম ডিবিসি টিভি টক শোতে, হ্যাঁ রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব, তারপর দেখা গেলো যে আর ফেরত পাঠানো যাচ্ছে না। এগুলো এই ধরনের আলোচনা আসলে অর্থহীন আলোচনা। জি, আব্দুল মামুন, আপনার কাছে একই প্রশ্ন। আজাদ মজুমদারের কথা আমরা শুনছিলাম। না, একটু একটু আগে আমি বলেছি ভাই, আজাদের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে আমি একমত যে আন্তর্জাতিক পার্টিকুলার যে কথাটা একটু আগে বললাম, যে এই এরিয়াতে খোলাখুলি বলি যে আমেরিকা, চীন এবং আপনার ইন্ডিয়া, এই তিনটা স্টেক হোল্ডার আমরা জানি মিয়ানমারের সিচুয়েশন। সো তাদের সাথে কনসেনসাস ডেভেলপ করাটা জরুরি। প্রশ্ন হচ্ছে যে কথাটা আমি একটু আগে বলছিলাম, যেটা একটা আমার রিগ্রেট, যে আমরা যেটা বললাম যে আমাদের পোস্টারম্যান বাংলাদেশের, বা আমরা আশা করেছিলাম যে এই এরিয়াটাতে হয়তো সরকার ফোকাস করবে। আমি রেসপেক্ট রেখেই বলছি সরকারের প্রতি যে ইউ টেক দিস স্টেট অ্যাজ ইউ গেট ইট। আপনি তো জানেন যে এই সমস্যাটা আওয়ামী লীগের প্রতি তো এটা নিয়ে অনেক রাজনীতি করার চেষ্টা করা হয়েছে, নোবেল পুরস্কার পাওয়ার চেষ্টা করা হয়েছে দেশের উপরে এত বড় একটা বিস্ফোরা চাপিয়ে। কিন্তু আমি মনে করি যে এইখানে শুধুমাত্র সরকারের দোষ দিলে হবে না, যারা ফরেন মিনিস্ট্রিতে কাজ করছেন গত এক বছর। আর একটি জিনিস আমি একটু উল্লেখ করতে চাই, যাকে প্রথমে আনা হয়েছিল এই দায়িত্বে এবং পরবর্তীতে নিরাপত্তার দায়িত্বে উনি বোধহয় যুক্ত হলেন, যুক্ত হবার আর্মির সঙ্গে আমরা যতটুকু মিডিয়াতে দেখেছি এক ধরনের মতানৈক্য হয়েছিল। সেখানে একটা আমি মনে করি যে গভর্নমেন্টের ফেলিওর, এবং উনি যখন কি করছেন, কোন অবস্থানে আছেন, এটা আজাদ ভাই এটা ভালো বলতে পারবেন। কিন্তু ওটা কিন্তু একটা সেটব্যাক এই গোটা প্রক্রিয়ার মধ্যে, এবং পরবর্তীতে খুব বেশি স্টেটমেন্ট আমরা তার কাছ থেকে পাইনি। তো ওইটা বোধহয় একটা উদ্যোগ ছিল সরকারের, যেটা প্রথম দিকে একটু ধাক্কা খেয়েছে বোধহয়, সেটা অনেকগুলো দায়িত্ব এসে পড়াতে। কিন্তু যদি রোহিঙ্গাদের ফোকাস থেকে এটা করা যেত, আমার মনে হয় যে সফলতা তারা বাড়তো। দ্বিতীয় হচ্ছে ওটার সাথে যুক্ত হয়ে পরবর্তীতে ফরেন মিনিস্ট্রি অন্য কোনো উদ্যোগ কিন্তু তেমন চোখে পড়েনি এই কনফারেন্সটা আগে, যদিও অনেক দেরি হয়েছে, যেটা আমি আগেও বলার চেষ্টা করলাম। কিন্তু এখন উচিত যতটুকু সময় আছে আমাদের ইউনূস স্যারের ইমেজকে কাজে লাগিয়ে, বা প্রধান উপদেষ্টার ইমেজকে কাজে লাগিয়ে, ফরেন মিনিস্ট্রিকে এটার সাথে যুক্ত করে, যাতে আরেকজন যে বিশেষ উপদেষ্টা না হলো তার প্রোগ্রামকে কাজে লাগিয়ে একটা প্রচেষ্টা করা, অন্তত রোড ম্যাপটা তৈরি করা। অবশ্যই আরো জিনিস কিছু তৈরি হচ্ছে, দেখেন আমাদের যে এইড রোহিঙ্গাদের জন্য সেটা কমে যাচ্ছে, $6 নেমে এসছে। সেগুলো কিন্তু আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। অবশ্যই চ্যালেঞ্জটা আমরা ইনহেরিট করছি ফ্যাসিবাদের কাছ থেকে, কিন্তু এটা তো আমাদেরকে মোকাবেলা করতে হবে, এবং এটা সমাধানটা আমাদের জন্য খুবই, আপনারা এখানে আজাদ ভাই নিশ্চয়ই গেছেন, আপনিও গেছেন রোহিঙ্গা ক্যাম্প গুলোতে, ওখানে যে কি সিচুয়েশন, এটা একটা হিউম্যান অ্যাটম বম যে সিচুয়েশনটা তৈরি হয়েছে ওই এলাকায়, জীববৈচিত্র্য বলেন, কালচার বলেন, বিজনেস বলেন, আমাদের ইনসিকিউরিটি বলেন, অনেক ধরনের প্রবলেম
কিন্তু এখানে তৈরি হয়েছে, এটা যদি আমরা ভালোভাবে ডিল করতে না পারি, ডেফিনেটলি এটা আমাদের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় আমাদের সার্বভৌমত্বের জন্য এটা বড় হুমকি। সেজন্য আমি বারবার হাইলাইট করছিলাম জি যে আব্দুল আল মামুন, আমাদের শেষ করতে হচ্ছে। জি ধন্যবাদ এখানে আব্দুল আল মামুন। বিশেষ বিশেষ জি গুরুত্ব দেওয়া উচিত ছিল প্রথম থেকে সরকারের আরো বেশি। জি জি ধন্যবাদ আব্দুল আল মামুন, ধন্যবাদ আজাদ মজুমদার। প্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।